শ্রী বিশ্বনাথ রাতের কুহেলির সমস্ত দর্শককে অভিনন্দন, শুভেচ্ছা। আমি মুর্শিদাবাদ কাণ্ডের আজকে যে নেতাজি ইন্ডোরে প্রায় বেশ কয়েকদিন বাদে, মুর্শিদাবাদ কাণ্ডের বেশ কয়েকদিন পর আজ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বা সভায় যেটা বললেন তার উপরেই আমি আজকে বক্তব্য দিয়ে শুরু করতে চাইছি। সব থেকে আমি প্রোগ্রামটা দেখলাম, সবটাই দেখলাম। তিনি অনেক কিছুই বললেন, যে কথাগুলো হয়তো আপামর বাংলাভাষীর, বিশেষ করে হিন্দুদের সবার হয়তো মনোগ্রাহী হয়নি, সেটা আমি বুঝেছি। তবে মুসলমানদের অবশ্যই মনোগ্রাহী হয়েছে, এটাও আমি সত্য বলছি আপনাদের। সব থেকে যেটা বিষয়, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ জীবন নিয়ে বলতে গিয়ে বা চর্চা করতে গিয়ে আমি যেগুলো আপনাদের সামনে উত্থাপন করেছি এর আগে বেশ কয়েকটা ভিডিওতে, সেটারই একটা সূত্র ধরে আজকে এখানে আমি কিছু বলবো। যেটা আমি বলেছিলাম, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে যারা রয়েছেন তার হিতাকাঙ্ক্ষী বা বুদ্ধিদাতা হিসাবে, না এটা তো সত্য যে প্রত্যেকটা মুখ্যমন্ত্রী, এমনকি নরেন্দ্র মোদীজিরও বুদ্ধিদাতা আছে। তারা যেটা স্ক্রিপ্ট করে নরেন্দ্র মোদী ভাষণে সেগুলোই বলে থাকেন, এটাই হয়, এটা লুকোচুরির বিষয় নয়। আমাদের মোদীজি যে বক্তব্য রাখেন সেই বক্তব্যগুলো কিন্তু তার যারা বুদ্ধিমহল রয়েছে, বুদ্ধিজীবী মহল আছে, তারাই স্ক্রিপ্ট করে দেন, সেই হিসাবেই তিনি বক্তব্য রাখেন। তো আমার বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বুদ্ধিজীবী মহল তার সংস্পর্শে থাকে এবং তাকে নানা রকম বুদ্ধি দেন, তারা কতখানি শত্রু, মমতা বন্দ্যোপাধ্যায়ের কতখানি শত্রু, তারই একটা উদাহরণ আজকে আমি তুলে দেবো, যেটা নেতাজি ইন্ডোরের সভায় দেখা গেল। দেখুন, কোন মৃত্যু তো কারুর কাম্য নয়, কারুর কাম্য নয়, সে যিনি হোক, হিন্দু হোক মুসলমান হোক। কিন্তু আজকে সব থেকে যে ব্যাপারটা আমার নজর ঘোরালো তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই এলেন, অনেক কিছু বললেন, রাজনৈতিক তর্ক বিতর্ক করলেন, কিন্তু একবার আমার কানে পৌঁছলো না যে দাস পরিবারে যেটা আপনার মুর্শিদাবাদে ঘটলো, ধুলিয়ানে, শামসেরগঞ্জে, যে বাবা এবং ছেলেকে নির্মম ভাবে ঘর থেকে বার করে এনে মুসলমানরা খুন করে গেল, তাদের জন্য কোন রকম দুঃখ প্রকাশ করতে দেখলাম না। এটা যে স্ক্রিপ্ট লিখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহকারী বা সহযোগী কিংবা বুদ্ধিজীবীরা, তারা কতবারই গদ্দার করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এইটি সম্পর্কে সাবধান করলেন না যে আপনি প্রথমেই মঞ্চে উঠে এটি আপনার অনুশোচনা, এটা তো সত্য কথা, অনুশোচনার বিষয়, যে আপনি দুঃখ প্রকাশ করবেন, এটি বলবেন। এবং যারা ঘর ছাড়া হয়েছে, প্রায় 300-র উপরে পরিবার, লাগভগ 2000-এর উপরে মানুষ ঘর ছাড়া হয়ে, কেউ মালদহে, কেউ ঝাড়খণ্ডের পাকুড়ে গিয়ে মানে একটা যন্ত্রণাময় জীবন যাপন করছে এই মুহূর্তে, তাদের জন্য দুঃখ প্রকাশ করা কিন্তু খুব জরুরি ছিল। আমি কোন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি না, আমি মানবিকতার দৃষ্টিভঙ্গিতে বলছি এবং একজন সাধারণ বাংলাভাষী, ভারতবাসী হিসাবে বলছি, কিন্তু কেউ রাজনৈতিক দিকে এটা নেবার চেষ্টা করবেন না। তো এই জিনিসটা তো একটা খুব খারাপ কাজ করেছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে উঠে বক্তব্য, এই বিষয়ে বক্তব্য রাখবার জন্য বলেছেন, বুদ্ধি দিয়েছেন, তারা এটি লেখেননি, এটি বলেননি যে আপনি এই দুটো বিষয় সবার আগে বলবেন যে আমি আন্তরিকভাবে দুঃখিত যে বাবা ও ছেলে দুজন যে মারা গেছে, আমি গভীর দুঃখ প্রকাশ করছি, এবং যারা ঘর ছাড়া তাদের জন্য আমার রইল সমবেদনা। আপনাদের ঘরে ফিরিয়ে আনবার জন্য আমি খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিচ্ছি, আপনারা কেউ চিন্তা করবেন না। এরকম তো কিছু লেখা উচিত ছিল যারা স্ক্রিপ্টটা করেছেন। তারা কতখানি গর্দার তারা, যে আপনাকে বিপদে ফেলবার জন্য, আপনার সিংহাসন থেকে চ্যুত করবার জন্য তারা কেমন ষড়যন্ত্র করছে। আপনি কি বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমি আপনাকে বলেছিলাম যে আগামী 14টা মাস আপনার জন্য কিন্তু ভয়ঙ্কর। আপনার
ঘরের লোক, আপনার কাছের লোক, আপনার ছায়া সঙ্গী, আপনার কায়া সঙ্গী, এরাই আপনাকে ফেলে দেবে বিপদে। এবং হচ্ছে তাই না? আপনি এই যে আজকের যে ভিডিওগ্রাফিটি, আপনি ঘরে বসে চুপ করে দেখবেন তো, যে স্ক্রিপ্টটি লিখেছে যে মানুষটি আপনার সঙ্গে, তাকে জিজ্ঞেস করবেন তো, এই তুমি আমাকে এই কথাটা বলতে বলনি কেন, এইটা তুমি লেখনি কেন? আপনার বলা উচিত, অবশ্যই বলা উচিত। হিন্দু মুসলমান পরের কথা, দুজন মারা গেছে, 2000-এর উপরে লোক গৃহ ছাড়া হয়ে আছে, সে যেই হোক, আমি কোনো জাত হিসাবে বললাম না কথাটা, যেই হতো, সেটা মুসলমান সম্প্রদায়ের হলেও বলতে হতো, হিন্দু সম্প্রদায়ের হলেও বলতে হতো। এটা বলা অবশ্যই কর্তব্য ছিল। এটা একটা বড় ভুল হয়েছে আপনার আজকে। আর যেটা আমি বলবো সেটা হচ্ছে, ঘটনার পর দেরি তো হয়েছে অনেকটা। আর একটা কথা আপনাকে বলি, আপনার জন্য যেটা নেগেটিভ হয়, এই যে কিছু হলে বললেন যে যাদের মৃত্যু হয়েছে তাদের 10 লক্ষ টাকা করে আপনি কম্পেনসেশন দেবেন, এবং যাদের ঘর ভাঙচুর হয়েছে তাদের ঘর বানিয়ে দেবেন। ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু একটা সতর্কবাণী রইল আজকেও। 10 লক্ষ টাকার এই যে অ্যামাউন্ট, 10 লক্ষ, এটা আপনার জন্য কিন্তু অত্যন্ত নেগেটিভ, আপনার জন্য এটা অহিতকর। 10 লক্ষ টাকার অঙ্কটা কাউকে সাহায্য করবার জন্য যে দেওয়ার ব্যাপার, এটা আপনার জন্য অহিতকর, হিতকর নয়। আপনি এটা ভালো করে মাথায় রাখুন। ভবিষ্যতে কখনো কাউকে হেল্প করতে হলে, সাহায্য করতে হলে 9 লক্ষ বলুন, 11 লক্ষ বলুন, বা আরো কম বেশি বলুন, 10 লক্ষ বলবেন না। এই অঙ্কটা আপনার জন্য অহিতকর, এই সংখ্যাটা আপনার জন্য অহিতকর, বলবেন না। আজকে জাফরাবাদের যে বাবা ছেলে খুন হয়েছে, তাদের জন্য আজকে যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শহীদ দিবস পালন করলেন, হিন্দু শহীদ দিবস পালন করলেন, খুব ভালো জিনিস। কিন্তু বিষয় হচ্ছে, এগুলো কোথায় যেন মনে হচ্ছে একটু মেকি, একটু নকল, একটু সাজানো, আর্টিফিশিয়াল মনে হচ্ছে আমার। কারণ একটা বিষয় আজকে হয়তো আমাদের বাংলাভাষী জানেন না, জেনে নিন। এই যে শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা করা হয়েছে, এবং তিনি আজকে এই যে ভূমিকা পালন করছেন, এর পেছনে একটা চুক্তি আছে, সেটা মোদিজি এবং অমিত শাহ দুজনের মধ্যে দিয়ে এসছে বার্তাটা শুভেন্দু অধিকারীর জন্য, যে আপনি যদি বাংলায় বিজেপি শাসন কায়েম করতে পারেন বা বিজেপিকে ক্ষমতায় আনতে পারেন, তাহলে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী আপনি হবেন, শুভেন্দু অধিকারী। খোঁজ নিন আপনারা, এই চুক্তি হয়েছে। যাই হোক, এটা আপনাদের সামনে যদি কখনো ওপেন হয় কোনো সূত্র মারফত বা কোনো চর মারফত, তাহলে আপনারা সেদিন বুঝবেন আমি কথাটা কতটা সত্য বললাম। সময় জবাব দেবে। তবে এই কথা সত্য জেনে নিন, শুভেন্দু অধিকারীর কাছে অফার আছে, কোনোভাবে বাংলার মুখ্যমন্ত্রী হতে, মানে বাংলায় বিজেপি ক্ষমতা এলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছে, নোট করে রাখুন। এবং তিনি সেই হিসাবেই এগুচ্ছেন, সেই হিসাবেই কাজ করে চলেছেন। হ্যাঁ, কাজ করছেন, উদয়হস্ত পরিশ্রম করছেন, ছুটোছুটি করছেন। লক্ষ্য একটাই, বাংলার মুখ্যমন্ত্রী হতে হবে। তো সেটা তো সময় জবাব দেবে। আরেকটা জিনিস বলে নি, যেটা আজকে নেতাজি ইন্ডোর সভায় মমতা বললেন যে সামনে 1 বছর অপেক্ষা করুন, সামনে দিল্লি থেকে ক্ষমতাচ্যুত হবে, মানে বলতে চাইছেন মোদী সরকার পতন হবে, তারপরে এই যে অনেক কিছু সংবিধানের নিয়ম পাল্টানো হচ্ছে সেগুলো আবার পাল্টানো হবে। তো আমি আরেকটা ভবিষ্যৎবাণী করব এখানে, একদম নোট করুন, আমার ভয়েসটাকে রেকর্ড করুন। আগামী ইলেকশনেও কেন্দ্রে মোদী সরকারই থাকবে, কেন্দ্রে মোদী সরকার থাকছে। ভবিষ্যৎবাণী, এটা আমার কমেন্টস নয়, আমার মতামত নয়, ভবিষ্যৎবাণী। আমি অনেক অঙ্ক কষে দেখেছি, তবেই আপনাদেরকে আজকে বলছি, যেটা সত্য, যেটা হবার সেগুলোই বলছি আপনাদের। আমার কোনো ওপিনিয়ন নেই। কিন্তু মোদী সরকার এখন যাচ্ছে না, থেকে যাবে আরো 5 বছর। আর
বাংলাতেও মমতা সরকার থাকবার চান্স রয়েছে যদি এই 14 মাস যে একটা টাইম বলেছি, এই 14 মাস মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিদাতা যারা, স্ক্রিপ্ট রাইটার যারা, তারা যদি স্ক্রিপ্টটা ঠিক ভাবে লিখতে পারেন তাহলে মমতা আরো একবার থাকবে। তবে ওটাই হবে তার শেষ। এও লিখে নিন, আগামী 2026-এ যে ইলেকশন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় থাকার চান্স যেমন আছে, আর যদি জিতে যান ওই বছরই তার লাস্ট হবে। একদম লিখে নিন, নোট করে নিন। আর 14 মাসের যে সময়টা বলেছি এটা উনার জন্য ভয়ঙ্কর একটা সময়। যদিও উনি ঠিক মতো লাগাতে পারেন, তার জন্য কিন্তু একমাত্র যে তার পরিমণ্ডল, তাদের চিন্তা ভাবনা জড়িত থাকবে। এই যে আজকে সবাই আমি যেটা বললাম আপনাদের, ছোট ছোট জিনিস ধরিয়ে দিচ্ছি, এগুলো যদি উনি কভার করতে পারেন তাহলে নেক্সটে আবার উনি থাকছেন বাংলাতে। যে যাই করুক, যে যাই লাফালাফি করুক, যেটা হবে সেটাই বলছি আমি। মনে কিছু করবেন না যে আমি কাউকে রাখতে চাইছি বা কাউকে বিদায় দিতে চাইছি, এমনটা নয়। কিন্তু কেউ ভুল বুঝবেন না। অনেকে অনেক রকম কমেন্টস করছেন, ভেবে চিন্তে করুন, একটু বুঝুন, তাহলে দেখবেন আপনাদের মনে হবে যে আমি মানুষটি যা বলছি আমার ব্যক্তিগত কথা নয়। আমি যে চর্চাটা করে থাকি সেই পেট চক্র করার থেকে আমি যা পাচ্ছি সেগুলোই আপনাদের সামনে বলছি। কেন্দ্রে যেমন মোদিজি থাকছেন, বাংলাতেও মমতা থাকার চান্স 90%। যদি এটা 100 হবে, যদি তার যারা রয়েছেন পার্ষদরা তারা যদি ঠিক মতন স্ক্রিপ্টটা লেখেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকভাবে পরিচালনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার যারা বুদ্ধিজীবীরা আছেন, তাহলে থেকে যাচ্ছে খুব সামান্য টাইম। এই টাইমের মধ্যে যদি তিনি রিকভার করতে পারেন, থেকে যাচ্ছে 2026 থেকে আবার 5 বছর। তবে ওটি হবে শেষ, এটাও জেনে নিন, বলে দিচ্ছি। আর একটা কথা বলি, আজকে আমি দেখছিলাম আমিরুল ইসলাম, শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম একেবারে ধোপগ্রস্ত সাদা জামা কাপড় পরে মাইকিং করছে, পায়ে হেঁটে ধমক দিচ্ছে, বলছে আপনারা দোকান খুলুন। সেখানকার যারা দোকান বন্ধ করে, ভয়তে দোকান বন্ধ করেছে, তাদের জোর করে দোকান বন্ধ খোলাতে চাইছেন, এবং এটা জোর করে, কিন্তু আমি বললাম ভাষাটা আপনাদের। এবং তিনি দাবি করছেন যে এখানকার অবস্থা স্বাভাবিক, অথচ ওখানকার 5 নম্বর ওয়ার্ড এবং 16 নম্বর ওয়ার্ডের মানুষরা 6 দিন যাবত না খেয়ে রয়েছে। তারা ঠিক মতো খেতে পারছে না, ঠিক মতন ঘুমাতে পারছে না। তাদের মনে আতঙ্ক, রাত্রে বোধহয় হামলা হলো, এই বোধহয় পেট্রোল ঢেলে দিয়ে ঘরে আগুন দিয়ে দিল, সব সময় তটস্থ আছে। তাহলে উনি কি করে বলছেন যে অবস্থা স্বাভাবিক? আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করুন, আপনারা যদি বলতে বলেন যে সত্যি কি ওখানে অবস্থা স্বাভাবিক, তো আমি দায়িত্ব নিয়ে বলছি স্বাভাবিক নয়। ওখানকার অবস্থা স্বাভাবিক নয়, আমার দেখা হয়ে গেছে, আমি দেখে এসেছি, সেই কারণে আপনাদের বলতে পারছি। আমি কারুর দেখা কথা, শোনা কথা বলছি না, আপনাদের সরেজমিনে পরীক্ষা দেওয়ার কথা আপনাদের বললাম যে ওখানের অবস্থা এখনো ঠিক নেই। 5 নম্বর ওয়ার্ডের একটি দোকানে আজকে ভোরে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। তাহলে বলুন তো স্বাভাবিক হলো কোথা থেকে? 5 নম্বর ওয়ার্ড, যেখানে মাইকিং করে দোকান খোলানো হচ্ছে, জোর করে দোকান খোলানো হচ্ছে, তাদেরকে অনেক কিছু বলতে বলা হচ্ছে। আমি একটা জিনিস দেখলাম, খুব অদ্ভুত লাগলো আমার কাছে। মালদহের যে জায়গায় উদ্ধার করে রাখা হয়েছে শরণার্থী, আমি জানি না ওটা তো মানে আমি বলছি, অনেকেই বলছে দুরকম কথা, আমি বলবো সেটা মানে বক্তব্য যে শরণার্থী শিবির নাকি ডিটেনশন ক্যাম্প নাকি নরকের দ্বার। কেন বলছি কথাটা? একদল বলছে আমাদের অসুখ করেছে যাদের, তাদের মধ্যে অনেকেরই অসুখ আছে, নানান রকম কঠিন অসুখ আছে, তাদেরকে ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে না বা ওষুধ আনতে দেওয়া হচ্ছে না, মানে ডিটেনশন ক্যাম্প, সরি মার্ক করবেন, এটা আমি বলে ফেললাম, শরণার্থী শিবির থেকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না, পুলিশ পাহারায় আছে, বেরোতে দেওয়া যাবে না, তাদেরকে ঠিক মতন খাবার দেওয়া হচ্ছে না,
তাদের সাথে ঠিকমতো ব্যবহার করা হচ্ছে না, রিপোর্টাররা গেলে তাদের প্রথম অবস্থায় বাধা দেওয়া হচ্ছে, তারা জোর জবরদস্তি করলে তবে ঢুকতে পারছে। তো এটা হলো একটা দিক। আর একটা দিক বলছে শুনলাম, না আমরা ভালো আছি, ভালো খাওয়ার দাওয়ার পাচ্ছি, ভালোই আছি। আর একটা দল বলছে, তো এখন আমরা ভেতরে তো যাওয়ার সুযোগ পাইনি, ভেতরে যেতে দেওয়া হয়নি, তো ভেতরে সত্যি তাহলে কি হচ্ছে, সত্যিটা তাহলে কি? রহস্য নয়, এখানেও ষড়যন্ত্র। আমি জানি না আর কোথায় কোথায় ষড়যন্ত্র লুকিয়ে আছে। কারণ পুলিশ যে আজকে কোথায় দাঁড়িয়েছে, এই যে স্ক্যান্ডাল গুলো হচ্ছে চারদিকে, সেখানে একজন মুসলমান পুলিশ অফিসারও নাম উঠে এসছে। পুলিশ কোথায় কোথায় না ঢুকে যাচ্ছে, কোন কোন পুলিশ কিডন্যাপিং এর সাথে যুক্ত। মনে করুন বাংলার পুলিশ, হ্যাঁ হতে পারে অন্য রাজ্যেও এরকম পুলিশদের চরিত্র হয়ে গেছে, কিন্তু কিডন্যাপ, ভাবুন সমাজের কতখানি ভয়ঙ্কর খারাপ দিক, তার সাথেও পুলিশরা যুক্ত হয়ে যাচ্ছে, যাদের ভূমিকা হচ্ছে রক্ষক। ভাবতে পারছি না আগামীতে আর কি কি দেখতে হবে। এখনো পর্যন্ত মোটামুটি 250 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই মুর্শিদাবাদ কাণ্ডে, মাত্র 250। অথচ এটা সত্য কথা যে যখন ওরা আক্রমণ করছে এক একটা হিন্দু বস্তিতে বা হিন্দু গ্রামে, 500, 600, 700 লোক থাকছে। সেই সব দলে মুসলমান যারা আক্রমণ করছে হিন্দুদের বাড়িঘর পাড়ায় বস্তিতে, 500, 600, 700 লোক থাকছে মুসলমান, সশস্ত্র, কারোর হাতে বোম, কারোর হাতে পাথর, রেল লাইনের পাথর, কারোর হাতে তলোয়ার, কারোর হাতে চপার, হাসুয়া ইত্যাদি ইত্যাদি ধারালো অস্ত্র। আর যে পাথর বললাম না, এই পাথরটা অনেকদিন আগে থেকে মজুত করা হয়েছে। লালগোলার খবর, এটা সূত্র খবর, লালগোলার একটা মসজিদে গত 3 মাস ধরে কয়েকজন মুসলমান ঘাঁটি গেড়েছিল লালগোলা এক মসজিদে, এবং তারা সমস্তটা চেক আউট করেছে ওই লালগোলা মসজিদ থেকে। আর কি হয়েছে, রেল লাইনের পাথর ওগুলো সংগ্রহ করে নানান রকম জায়গায় মজুত করা হয়েছিল, যেটা ইট বৃষ্টি বলা হচ্ছে। সিমেন্টের দলা, ভাঙাচোরা ইট, রেল লাইনের পাথর ইত্যাদি মজুত করা হয়েছিল, এখনো তার নিদর্শন আছে। তো এই যে 3 মাস যে ব্যাপারটা, এই 3 মাস যারা লুকিয়েছিল লালগোলার মসজিদে, আচ্ছা এই খবরটা রাষ্ট্র হয়নি। আমরা তো দেখছি সাধারণ মানুষ, বিরোধী পক্ষ সরকারকে ঠুকছে, সরকার বিরোধী পক্ষকে ঠুকছে, এই যে ঠোকাঠুকির খেলা। এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলছে যে এটা বিজেপি সরকার চক্রান্ত করে করছে, মোদিজি ইউনিসের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছে, শুনলাম আমরা বৈঠকে আজকে। অন্যদিকে বিরোধীরা বলছে যে এরা ষড়যন্ত্র করেছে, করে বাইরে থেকে নানান রকম উগ্র মৌলবাদীদের ঢুকিয়েছে, টোকাটুকি চলছে। কিন্তু বাস্তবটা কি? বাস্তবটা দেখুন, আমি আপনাদের বলেছি, আমি আপনাদের যে বক্তব্যগুলো দিই বা দেব বা দিয়ে আসছি, জেনে রাখুন আমি কোন রাজনৈতিক দলের হয়ে বলি না। হ্যাঁ, অনেকে আমাকে বলেন যে আপনি মমতার হয়ে অনেক কিছু বলছেন, মমতার পক্ষে নিয়ে বলছেন, বলতে পারেন এটা, তবে আপনারা এটা বিশ্বাস রাখুন, আমি চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই করিশ্মা, হারিয়ে ফেলা করিশ্মা, যার উপর বেশ করে আপনারাই ভোট দিয়ে তাকে 2011 সালে এনেছিলেন। আমি চাইছি একান্তভাবে, আন্তরিকতার সাথে, যে উনি ওই 11 সালের করিশ্মা নিয়ে আবার ফিরে আসুন, বা আবার বাংলাকে দেখবার জন্য ক্ষমতায় আসুন। আমি ওটাই চাইছি। আমি এখন ওনার যে ছবিটা রোজ প্রকাশ পাচ্ছে, আমি সত্যি কথা বলছি আজকে অন ক্যামেরায়, আমি এখান থেকে উনাকে বার করবার জন্যই আমি হয়তো বলি এগুলো। এই কথাগুলো যদি উনার কাছে পৌঁছায়, অন্তত আধ্যাত্মিক চেতনা উনার জাগবে এবং উনি নিজেকে সংযত করবার চেষ্টা করবে, এবং সেটা যদি হয় বাংলাবাসীর জন্য অবশ্যই ভালো হবে। বাংলাবাসীর জন্য অবশ্যই ভালো দিক। শুনে নিন, আজকে রাষ্ট্রপতি শাসনের জন্য সবাই উঠে পড়ে লেগেছে, বিরোধীরা বা সাধারণ মানুষরা, এমনকি
ওই যে মুর্শিদাবাদের যারা আক্রান্ত হয়েছে হিন্দুরা, তারাও চাইছে এনআইএ তদন্ত চাইছে, আবার রাষ্ট্রপতি শাসন চাইছে। যেতেই পারেন, অবশ্যই তাদের ঘুম হারিয়ে গেছে, তাদের খাওয়া হারিয়ে গেছে, তাদের সর্বস্ব হারিয়েছে, যেতেই পারে তারা। কিন্তু আমি একটা কথা বলে নি, আমার ওপিনিয়ন, অন্য কারণ নয়, কারোর দ্বারা প্রভাবিত হয়েও কিছু বলবো না, কোনোদিন বলবো না। নিজের যেটা বিচার বুদ্ধি সেটাই বলবো, আপনাদের সাথে শেয়ার করব, বাকিটা বিচার করার দায়িত্ব আপনাদের। দেখুন, রাষ্ট্রপতি শাসন যদি হয়, শুনে নিন, আমি এটাও দেখেছি, রাষ্ট্রপতি শাসন যদি হয় আমাদের এখানে, সেটা যেমন বাংলার লজ্জা, সেটা আমাদেরও লজ্জা হবে, আমাদের হিন্দুদেরও লজ্জা অবশ্যই। যদি বলেন কেন, সেটা যদি হয় তখনই বুঝতে পারবেন, আমার কথাটা মেলাবেন। তাহলে উপায় কি? মুর্শিদাবাদ, মালদহের বা যেখানে হিন্দু সংখ্যালঘু, তারা কি বাঁচবে না? তাদের জন্য উপায়টা কি? অবশ্যই উপায় আছে। তাদের জন্য কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ বা মিলিটারি বা সিআইএসএফ, প্যারামিলিটারি ইত্যাদি তাদের দরকার আছে, অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার আছে। মালদা, মুর্শিদাবাদের হিন্দুদের যদি সুস্থভাবে গৃহে ফেরাতে হয়, দরকার আছে। আমি 100 ভাগের মধ্যে 100 ভাগ বলছি যে ওখানে বিএসএফ, মিলিটারি, প্যারামিলিটারি, সিআইএসএফ, কেন্দ্রীয় বাহিনী নিষ্ঠার সাথে পোস্টিং করার দরকার আছে। আর তা যদি না হয়, তাহলে মুর্শিদাবাদ, মালদহ পর্দার ভাঙনের মতন মিশে যাবে, ধুধু ধুলিয়া। কি আছে সেখানে? ধুধু মানে ফাঁকা, সবই ফাঁকা, এটিএম ফাঁকা, এটিএম এ টাকা নেই, মোবাইলের পেটিএম এ টাকা ট্রান্সফার করা যাচ্ছে না, কেননা নেট সিস্টেম আজকে অনেক দিন ধরে বন্ধ। মুর্শিদাবাদে আমার বেশ কয়েকজন পরিচিত আছে, আমার ক্লায়েন্ট আছে, তাদের সাথে কথোপকথন হয়, হোয়াটসঅ্যাপে হতো, সেগুলো বন্ধ টোটাল। এবং তাদের থেকে নিয়মিত আমি খবর পাই তাদের ওখানকার পরিস্থিতিটা কি। তো তারা বলছে যে টাকা নেওয়ার মতন, ফোনে রিচার্জ করবার মতন পরিস্থিতি নেই। এমন এমন ঘটতো যে টাকা ধার করতে হচ্ছে অন্য কারোর থেকে, ধার করে চলতে হবে। কিন্তু কারোর ব্যাংকে টাকা আছে, এটিএম এ হবে না, মোবাইল সেটাও বন্ধ। ভাবুন সিস্টেমটা কোথায় দাঁড়িয়েছে। আর বেদবোনার অবস্থা কি বলবো, বেদবোনার অবস্থা ভয়ঙ্কর, নিয়মিত ভাবে সেখানে আক্রমণ চলছে, নিয়মিত। আমি একটা জিনিস বুঝতে পারছি না, সেখানে সেখানে তো রীতিমতো বিএসএফ বাহিনী টহল দিচ্ছে, তাহলে ওখানে বেদবোনাতে পরিস্থিতি সব থেকে খারাপ কেন? 1093টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, কারণ গুজব ছড়ানো হচ্ছে সেখান থেকে, সেই অ্যাকাউন্টগুলো থেকে ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে আর উত্তেজনা বাড়ানো হচ্ছে। শুধুমাত্র এই ইস্যুতেই 1093টি অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। আসলে বাংলায় যেটা এখন চলছে, এটা আমরা কখনো স্বপ্নে দেখিনি বা ভাবিও নি। তবে হ্যাঁ, আমরা তো টিভির পর্দায় দেখেছি রিসেন্টলি, গত বছরই বাংলাদেশে। তো যেন মনে হয় সেখানের অত্যাচার, মুসলমানরা যে হিন্দুদের অত্যাচার করেছে, সেটাও বোধহয় যেন কোথাও কোথাও ছাপিয়ে যাচ্ছে এই মালদা, মুর্শিদাবাদে। মনে হয়েছে আমার, এটা আমার ভীষণভাবে মনে হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের কি মনে হচ্ছে সেটা আমায় কমেন্টসে অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন। আমি কিন্তু মুর্শিদাবাদ ঘুরে এলাম, আজকে আপনাদের ভিডিও দিতে দেরি হয়ে গেল। আমি মুর্শিদাবাদ ঘুরে এলাম, দেখলাম মুর্শিদাবাদের পরিস্থিতি কি। নেতা মন্ত্রী যে যাই বলুক, অবস্থা এখনো ঠিক নেই। মানুষ, হিন্দুদের মধ্যে ভীষণ ভয় কাজ করছে, ভীষণ রকম আতঙ্ক কাজ করছে। এনএইচআরসির তদন্তকারী দল এসে গেছে, মানবাধিকার কমিশন। তারা এখানে তদন্ত করবে এবং 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। যদিও 3 সপ্তাহ টাইমটা অনেক, এতটা টাইম দেওয়া উচিত হয়নি, তার আগে কেন্দ্রকে রিপোর্ট দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। আমি রাষ্ট্রপতি শাসনের বিকল্প হিসাবে কি করা যেতে পারে সেটা বললাম। রাষ্ট্রপতি শাসনের বিরুদ্ধ করছি আমি বিরুদ্ধ করছি, তার কারণ আপনারা যারা অভিজ্ঞতা নেই বা আপনারা জানেন না রাষ্ট্রপতি শাসন হলে কি কি হতে পারে, সেটা আমি চাইছি না। কিন্তু এটা চাইছি মালদা, মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প বসুক, পার্মানেন্ট, সব সময়ের জন্য, কিছু দিনের জন্য নয়, সব সময়ের জন্য
এটা আমি চাইছি, কারণ রাজ্য পুলিশ ওখানে পারবে না। আমি বলে দিচ্ছি, রাজ্য পুলিশ পারবে না। বেশি কথা বলবো না। আরেকটা ঘটনা আমি পেলাম, উৎপল মন্ডল রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই রাস্তা দিয়ে যাচ্ছিল জেহাদি মুসলমানরা যাচ্ছিল, অনেকে দল বেঁধে সংঘবদ্ধ হয়ে। তো উৎপল মন্ডলকে দেখে তারা ধরে, গলায় তুলসীর মালা ছিল, তাহলে এই হিন্দু তুলসীর মালা আছে, মার। তাকে মেরে হসপিটালে ভর্তি করা হলো। কোথায় আছেন বলুন তো? আমি জানি না আমি কোথায় আছি। আমিরুল ইসলাম, বলেছি আপনাদের আমিরুল ইসলামের কথা। আরেকজনের কথা বলবো আপনাদের, হোটেল মালিক জীবন ঘোষ বললেন, কাঁদতে কাঁদতে বললেন যে এদেশে হিন্দু হওয়া পাপ। খুব যন্ত্রণার সাথে বললেন। আমি আপনাদের আরেকটা কথা বলি, এই মুহূর্তের ব্রেকিং নিউজ যেটা, শামশেরগঞ্জে জার ভর্তি বোমা পাওয়া গেছে, জার ভরা বোমা পাওয়া গেছে, এবং সেই বোমা বল ভেবে খেলতে গিয়ে দুটো কিশোর আহত হয়ে হসপিটালে ভর্তি। আচ্ছা, গোয়েন্দা বাহিনীরা কি করছে? বোমাগুলো কিন্তু বাঁধা হয়েছে কোথায়? অনেকেই জানেন বোমা কোথায় বাঁধা হচ্ছে, সবাই জানে, ওখানকার সবাই জানে। তাহলে আমি জানি না প্রশাসনের লোকরা কেন এগুলো জানতে পারছে না, জানা উচিত। আমি আরেকজনের কথা বলবো, অত্যন্ত আস্ফালন দেখলাম, অত্যন্ত মানে বলতে বাধ্য হচ্ছি, তৃণমূলের বদলু বিধায়ক, আগে সিপিএম এ ছিল, এখন তৃণমূলে এসছে, বিধায়ক হয়েছে শওকত মোল্লা। হ্যাঁ, শওকত মোল্লার এই যে এখন অগ্নিগর্ভ হিন্দু মুসলমানের যে একটা লড়াই বেঁধে গেছে, হিন্দুরা যেখানে এত ভাবে মার খাচ্ছে, সেই রকম একটা অগ্নিগর্ভ পরিস্থিতিতে কিভাবে আগুন জ্বালাচ্ছে দেখুন। বলছে যে এক হিন্দু নেতাকে সাংসদ, বিজেপির রাজ্য সভাপতি, তাকে বলছে এমন কেলান কেলাবো, আমাকে মার্জনা করবেন আমার ভিউয়ার্সরা, আমি ভাষাটা না বললে আপনারা সবাই তো বুঝতে পারবেন না। এমন কেলান কেলাবো, বুঝতে পারবে মানে ভাষাটা কি আমি বুঝতে পারছি না। এই ভাষাটা ওর এলো কোথা থেকে? শওকতের এই ভাষাটা এলো কি করে? সুকান্ত মজুমদারকে, একজন হিন্দু মুসলমান হয়ে একজন হিন্দুকে, এখন যেহেতু কথাটা বলছে এই কারণে, এখন হিন্দু মুসলমানের তো পরিস্থিতিটা এই বাংলায়, তাহলে ওর কি এই কথা বলা উচিত হলো শওকতের? হ্যাঁ, সুকান্ত একজন হিন্দু ছেলে, হিন্দু ঘরের ছেলে, মাস্টার মশাই, তুই কি করে বললি এই ভাষাটা কেলাবি? আমি বলবো তাহলে ওই শওকত মোল্লা আগে সিপিএম এ ছিল, কিছু করতে পারেনি, জিরো ছিল, এই দলবদ্ধ হয়ে তৃণমূলের এসে চটি চেটে, বলেন না চটি চাটা, তা চটি চেটে অনেক কিছু সম্পত্তি বানিয়ে ফেলেছে। ধরাকে সরা দেখছে, আঙুল ফুলে কলা গাছ বলে না, তো ও একজন হিন্দুর বাচ্চাকে বলছে কেলাবে। আমি তো এটা বলা বোধহয় উচিত কি উচিত না আমি জানি না, আমার খুব রাগ হচ্ছে। তো সব এলাকার যারা হিন্দু আছে, শওকত মোল্লাকে ধরুক, হিসাব চাক। ও এত বড় কথা বলার সাহস পেল কি করে? কেলাবে, একটা হিন্দুর বাচ্চাকে কেলাবে, এত বড় হিম্মত কোথা থেকে পাচ্ছে শওকত মোল্লা? ওকে এখনই গদির থেকে নামিয়ে দেওয়া উচিত, এক্ষুনি নামিয়ে দেওয়া উচিত। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিজীবী যারা আছেন, এই দিকটা দেখুন, যেসব মোল্লারা, মুসলমান নেতা মন্ত্রীরা বড় বড় লেকচার ভাষণ দিচ্ছে, এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে টেনে নামিয়ে বার করে দিক, টেনে নামিয়ে নিক ক্ষমতা থেকে। যদি বাংলায় থাকতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, শুনে নিন, ওই 30% সংখ্যালঘুর ভোটের জন্য আপনারা কিন্তু 2026-এ পারবেন না, যদি না হিন্দুরা ভোট দেয়। আমি যথেষ্ট অঙ্কর হিসাব করে বলছি আপনাদের, একটা হিন্দু যদি ভোট না দেয় তৃণমূলকে, 2026 কিন্তু গোল্লা হয়ে যাবে তৃণমূলের জন্য। ভবিষ্যৎবাণী এটাও আমি 90% বলেছি না, 10% বাঁধিয়ে রেখেছি। কেন জানেন? যদি হিন্দুদের ভোট খানিকটা আপনারা আনতে পারেন, তো আপনারা যেটা করছেন, একটা হিন্দু ভোট দেবে বলে আমার মনে হচ্ছে না। আর শুধুমাত্র মুসলমানের ভোটের জন্য যদি আপনারা এরকম ভিক্ষুকের মতন করেন, কোনদিন সিপিএম দেখেছেন মুছে গেছে নাম নিশান, কোনদিন আসবে না। ভবিষ্যৎবাণী এটাও শুনে নিন, হবে না। তো তৃণমূলও কিন্তু সেই জায়গায় চলে যেতে চলেছে। তাদের অহংকার,
যাই হোক, আমি বেশি উত্তেজিত হতে চাই না। তবে মুসলমান নেতা মন্ত্রীরা যে ধরনের ভাষা প্রয়োগ করছেন, এখনো বলছি বিরত থাকুন। হিন্দু যদি জেগে ওঠে, আপনারা ইতিহাস পড়বেন, ইতিহাস সাক্ষী আছে। হিন্দুকে শান্ত রাখুন, হিন্দু খুব শান্তপ্রিয় জাত। কিন্তু যদি হিন্দু অশান্ত হয়ে যায় না, উপড়ে ফেলে দেবে, গাছের গোড়া সহ উপড়ে ফেলে দেবে। যে যেরাম হনুই হন না কেন, যত উগ্রবাদী মুসলমান হন না কেন, খারাপ পরিণতির দিকে যাবেন না। সংযত হন। সকল মুসলমান নেতা মন্ত্রীদের বলছি, সংযত হন। আর মাংস খাওয়া বন্ধ করুন। আপনারা যে মাংস খান, আপনাদের শরীরের রক্তের মধ্যে না বিষ হয়ে যাচ্ছে, বিষ। আমি সবাইকে বলছি, মাংস কম খান, পেঁয়াজ রসুন কম খান, কম খান, শরীরে আধ্যাত্মিক চেতনা বাড়ান। আমাদের গীতা মহাভারতেও হিংসার কথা লেখা নেই, আপনাদের কোরআনেও হিংসার কথা লেখা নেই। যেটা আপনারা করছেন, জোর করে করছেন, গা জোয়ারি করে করছেন। শান্ত থাকুন, শান্ত পরিবেশ বজায় রাখুন, প্ররোচনায় পা দেবেন না, নিজের বুদ্ধি ব্যবহার করুন, কারোর বুদ্ধি নেবেন না। আজ এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, বাই।